শুভ জন্মদিন প্রিয় কবি জীবনানন্দ দাশের জন্মদিন আজকে। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ যেহেতু 17ই ফেব্রুয়ারি, আজ আমরা সবাই জানি আমাদের সবার প্রিয়, আমাদের রূপসী বাংলার কবি যাকে বলা হয় জীবনানন্দ দাশ, আজ তার শুভ জন্মদিন। জীবনানন্দ দাশের এই দিনটাতে জীবনানন্দ দাশকে নিয়ে কিছু কথা না বললেই নয়। চলুন তাহলে আজকে জীবনানন্দ দাশের জীবন থেকে কিছু কথা জানি। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তাতে করে আমি যখন সাহিত্যের অন্যান্য পার্টের কোনো আলোচনা করব, কিংবা আমার চ্যানেলে যখনই কোনো একটা সাহিত্যধর্মী বা বইয়ের কোনো কথা বা কোনো লতার কথা নিয়ে আলোচনা হবে, তখন আপনি পেয়ে যাবেন সবার আগে। বাংলা কবিতায় যিনি প্রকৃতি, নিঃসঙ্গতা, স্মৃতি আর মানুষের গভীর অনুভূতিকে স্থান করে দিয়েছেন এবং নতুন ভাষা দিয়েছেন, বলা যায় নতুন এক স্থান দিয়েছেন, তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছিলেন 1899 সালের তৎকালীন বরিশাল শহরে। জীবনানন্দ দাশ কিন্তু শৈশব থেকেই লেখালেখি এবং তার যে কবিতার প্রতি আগ্রহ, সেটা কিন্তু সেই ছোটোবেলা থেকে তার মধ্যে গড়ে উঠেছিল। তিনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে পড়াশোনা করলেও বাংলা সাহিত্যে তার কতটা অবদান চিন্তা করে দেখেছেন? এই জন্যই বলা হয় কেবলমাত্র একটি দিক নিয়ে পড়াশোনা করলে আসলে অনেক দিকগুলো অজানা থেকে যায়। জীবনানন্দ দাশ আমাদেরকে তার জীবন থেকে শিখিয়ে গেছেন যে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করলে যে ইংরেজিটাকে ধারণ করতে হবে বা বাংলাটাকে ধারণ করা যাবে না, বাংলার জন্য কিছু করা যাবে না, বাংলা সাহিত্যের জন্য, সেটা কিন্তু নয়। আমরা আমাদের সংস্কৃতিটাকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে দিয়ে গিয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরাও কিন্তু চেষ্টা করতে হবে আমাদের যার যার অবস্থান থেকে। জীবনানন্দ দাশ ছাত্র অবস্থায় কিন্তু কবিতা লিখেছিলেন। সেই ছেলেবেলা থেকেই কিন্তু তার কবিতার প্রতি এতটা ভালোবাসা। তিনি ইংরেজি সাহিত্য পড়েও বাংলা সাহিত্য নিয়ে এত লেখা লিখেছেন। রূপসী বাংলার প্রত্যেকটা প্রকৃতি, নিশ্চুপ হয়ে যাওয়া মনের অনুভূতি, নিঃসঙ্গ মানুষের কথা, বিভিন্ন স্মৃতি, ছোটোবেলার স্মৃতি, যৌবনকালের স্মৃতি, বৃদ্ধ বয়সের স্মৃতি, সব কিছু তিনি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেও বাংলা সাহিত্যের বিভিন্ন অঙ্গন নিয়ে তিনি তার কবিতায় আমাদের জন্য রেখে গেছেন সেই সব অনুভূতিগুলো, যেসব অনুভূতিগুলো আমরা এক সময় না এক সময় আমরা অতিবাহিত করে এসেছি। তিনি এত সুন্দর করে সেই সব অনুভূতিগুলো রেখে গেছেন আমাদের জন্য। তিনি তার কবিতায় প্রকৃতির বিভিন্ন রূপ উঠে এসেছে, তার জন্যই কিন্তু তাকে রূপসী বাংলার কবি বলা হয়। তিনি নিঃসঙ্গ মানুষের কথা বলেছেন, তিনি বিভিন্ন সময়ের স্মৃতির অনুভূতিগুলোর কথা বলেছেন, মানুষের গভীর অনুভূতি যেগুলো অনেক সময় মানুষ বলতে পারে না, সেই সব কথা কিন্তু জীবনানন্দ দাশ তার কবিতায় আমাদের মতো করে আমাদের জন্য লিখে গিয়েছেন। জীবনানন্দ দাশ তার কর্মজীবনে বিভিন্ন কলেজে অধ্যাপনা করেছেন, কিন্তু অতীব দুঃখের বিষয় তার জীবন পুরোটাতেই প্রায় আর্থিক টানাপোড়েন কিন্তু অনেকটাই লেগেছিল। কারণ এইসব মানুষগুলো তাদের নিজেদের জন্য আর্থিক দিক দিয়ে চিন্তা করে না। যেসব মানুষ মন থেকে সংস্কৃতিকে ধারণ করে, প্রকৃতিকে ধারণ করে, সেসব মানুষের কাছে অর্থ সত্যি সত্যি তুচ্ছ। জীবনানন্দ দাশের পারিবারিক জীবন একেবারে সাধারণ, একদম সাদামাটা ছিল। তিনি লাবণ্য দাশকে বিবাহ করেছিলেন তার অর্ধাঙ্গিনী হিসেবে। লাবণ্য দাশ এবং জীবনানন্দ দাশের সংসারে আলো করে এসেছিল একজন পুত্র সন্তান, একজন কন্যা সন্তান। জীবনানন্দ দাশের তার পরিবারের প্রতি গভীর দায়িত্ববোধ ছিল। এত দায়িত্ববোধ পালন করেও, এত দায়িত্ববোধ থেকেও তিনি কিন্তু একাকিত্ব এবং অন্তর্মুখী ছিলেন, অনেকটা একাকিত্ব প্রবণ ছিলেন আর অন্তর্মুখী ছিলেন। তিনি বেশিরভাগ সময়ই তার নিজের ভাবনার জগতে ডুবে থাকতে পছন্দ করতেন। প্রথম দিকে জীবনানন্দ দাশের কবিতাগুলো অতটা গ্রহণযোগ্যতা পায়নি সেই সময়কার যে
সাহিত্যিক জগৎটা ছিল তখন অতটা জনপ্রিয়তা না পেলেও পরবর্তীতে কিন্তু জীবনানন্দ দাশের কবিতাগুলো ঠিকই জনপ্রিয়তা পেয়েছে, যার জন্য আজকে আমরা আমাদের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশকে পেয়েছি। জীবনানন্দ দাশের কবিতা যদি আপনি পড়েন আপনি বিমুগ্ধ হবেন, আপনি প্রকৃতিকে একটা অন্তরে লালন করতে পারবেন, আপনি ধারণ করতে পারবেন। তখনকার সমকালীন সাহিত্যিকরা জীবনানন্দ দাশের কবিতাকে না বোঝার অনেক কারণ ছিল, কারণ গতানুগতিক ধারা থেকে তার কবিতাগুলো ছিল একটু আলাদা। তার কবিতায় ছিল ধূসর প্রকৃতি, কোথাও নিঃশব্দ নদী, কোথাও হেঁটে যাওয়া ক্লান্ত মানুষের অনুভূতিগুলো, ক্লান্ত পথিকের গল্প। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যত সময় অতিবাহিত হতে থাকলো, পাঠকের হৃদয়ে ধারণ করে নিতে থাকলো জীবনানন্দ দাশের সেই অনুভূতির কবিতাগুলো। জীবনানন্দ দাশের কবিতাগুলোর কিছু বৈশিষ্ট্য ছিল অন্যান্য সাহিত্যিকদের থেকে একটু আলাদা, কারণ জীবনানন্দ দাশ প্রকৃতি নিয়ে কথা বলতেন। প্রকৃতির বিভিন্ন নিখুঁত দিকগুলো তিনি এত সুন্দর, সুতীক্ষ্ণ, সূক্ষ্ম করে আমাদেরকে সুন্দরভাবে সাবলীল, সহজ সরল ভাষায় আমাদের জন্য লিখে গিয়েছেন তার কবিতার মাধ্যমে। জীবনানন্দ দাশের কবিতাগুলো অন্যান্য কবিদের থেকে একটু আলাদা, কারণ এর বৈশিষ্ট্যগুলোই তো আলাদা। কারণ নিসর্গ প্রকৃতি নিয়ে তিনি কথা বলেছেন, তিনি আরও কথা বলেছেন নিঃসঙ্গ মানুষের অনুভূতিগুলো নিয়ে তিনি কথা বলেছেন, অতীতের স্মৃতিগুলো, যেই স্মৃতিগুলো আসলে আমরা অনেক আগে পিছনে ফেলে এসেছি জীবন থেকে, আমাদের সুমধুর সেই স্মৃতিগুলোর অনুভূতি আমরা জীবনানন্দ দাশের কবিতা পড়লে বা দেখতে পাই সেখানে। এছাড়াও জীবনানন্দ দাশ আরও লিখে গেছেন জীবনের কথা, জীবনের বিভিন্ন মোড় উন্মোচন করেছেন, বিভিন্ন দিকের বিষয়গুলো তিনি উন্মোচন করেছেন তার লেখনীর মাধ্যমে। এছাড়াও জীবনানন্দ দাশ জীবন মৃত্যুর অনুভূতিটা কতটা গভীর হতে পারে সেই সব ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিন্তু আমাদেরকে তার লেখার মাধ্যমে লিখে গিয়েছেন আমাদের জন্য। আপনারা কারা এখনও জীবনানন্দ দাশের একটি কবিতাও পড়েননি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি না পড়ে থাকেন আমি অনুরোধ করব আজকে অন্তত একটি কবিতা পড়বেন। জীবনানন্দ দাশের কবিতাগুলো যখন আপনি পড়বেন আপনার মধ্যে এরকম একটা অনুভূতি জাগবে যে যেন আপনি শব্দের ভেতর দিয়ে একাকী হেঁটে যাওয়া কোনো মানুষের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন। জীবনানন্দ দাশের কিছু উল্লেখযোগ্য কবিতা রয়েছে যেগুলো তাকে বিখ্যাত করে রেখেছে, যেগুলো তাকে আসলে আমরণ আমাদের জন্য স্মরণীয় করে রাখে। আমরা যুগের পর যুগ যেই কবিতাগুলোর মাধ্যমে জীবনানন্দ দাশকে চিনি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা জীবনানন্দ দাশকে চিনবে কিছু তার এই কীর্তির মধ্যে তার উল্লেখযোগ্য কিছু লেখনী হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে বনলতা সেন, যেটা আপনারা সবাই খুব ভালো করেই জানেন, চুলতার, কবেকার, অন্ধকার, বিদিশার নেশা, মুখতার, শ্রাবশ্রীর কারুকার্য। এই কবিতাটি পড়েননি বা সাহিত্য নিয়ে যারা পড়তে পছন্দ করেন, সাহিত্য যারা ভালোবাসেন, আমার মনে হয় তাদের প্রত্যেকেই এই কবিতাটি পড়েছেন। জীবনানন্দ দাশের বনলতা সেন এখনও কে পড়েননি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি পড়ে থাকেন তাহলে তিনিও কমেন্ট করে জানাবেন তার কোন জায়গাটি বা কোন লাইনগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। লেখা যেটা বলছিলাম জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য স্মরণীয় কিছু লেখা, সেগুলোর মধ্যে বনলতা সেন একটি, তার মধ্যে রয়েছে রূপসী বাংলা, ধূসর পাণ্ডুলিপি। ধূসর পাণ্ডুলিপিও যদি কেউ না পড়ে থাকেন অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন ধূসর পাণ্ডুলিপি পড়তে। জীবনানন্দ দাশকে যদি আপনি নাই পড়েন, বাংলার রূপ আপনি চোখে দেখে যতটা উপলব্ধি করতে পারবেন, জীবনানন্দ দাশের কবিতা পড়লে আপনি সেটা অনুভব করতে পারবেন। আর জীবনানন্দ দাশের রূপসী বাংলার গ্রন্থটির মাধ্যমে তিনি প্রকৃতি, মাঠ, নদী, এরকম সব কিছু, গ্রামীণ জীবনের সব কিছু তুলে এনেছেন আমাদের জন্য। আপনি যখন রূপসী বাংলা পড়বেন আপনার মনে হবে আপনি ঠিক গ্রামের সেই অবস্থানটাই আছেন, সেই চরিত্রটাতেই আপনি এখন আছেন, সেই পথটাতেই, সেই মেঠো পথেই আপনি হাঁটছেন। আজকে আমরা যাকে জীবনানন্দ দাশ বলছি, আজকে আমরা যাকে রূপসী বাংলার কবি বলছি, অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে জীবনানন্দ দাশ তার জীবদ্দশায় তেমন কোনো স্মরণীয় স্বীকৃতি তিনি পাননি। তিনি কিন্তু অল্প বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। 1954 সালে কলকাতার এক ট্রাম দুর্ঘটনায়
এই রূপসী বাংলার কবির জীবনাবসান ঘটে। বাঙালি একটা প্রবাদ আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আমার মনে হয় জীবনানন্দ দাশের জীবদ্দশায় না পাওয়া স্বীকৃতিগুলো, এই যে ব্যাপারটা, সেটা এই প্রবাদটার সাথে একেবারেই মিল রয়েছে। আমরা জীবনানন্দ দাশকে জীবদ্দশায় স্বীকৃতি দিতে পারিনি, কিন্তু মৃত্যুর পরে যখন ধীরে ধীরে পাঠক এবং গবেষকদের কাছে তার লেখাটা পৌঁছালো, তিনি কিন্তু তখন আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি হিসেবে স্বীকৃতি পেতে থাকলেন। অর্থাৎ জীবদ্দশায় আমরা যাকে মূল্যায়ন করতে পারিনি, মৃত্যুর পরে তাকে আমরা মূল্যায়ন করছি। আজকালকার সময়ে জীবনানন্দ দাশকে ছাড়া বাংলা কবিতার জগৎটা চিন্তা করাটা একেবারেই অস্বাভাবিক মনে হয়। জীবনানন্দ দাশ আমাদেরকে শিখিয়ে গেছেন নিঃশব্দ জীবন, নিঃসঙ্গ মানুষ আর নীরব প্রকৃতির মাঝেও অনেক অনেক কবিতা লুকিয়ে থাকে, যদি সেটা অবলোকন করা যায়। জীবনানন্দ দাশ প্রমাণ করে গিয়েছেন কবিতা কেবলমাত্র কিছু শব্দগুচ্ছ নয়, কবিতা অনুভবের বিষয়, কবিতা অনুভব। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তাতে করে আমি যখন সাহিত্যের অন্যান্য পার্টের কোনো আলোচনা করব, কিংবা আমার চ্যানেলে যখনই কোনো একটা সাহিত্যধর্মী বা বইয়ের কোনো কথা বা কোনো লতার কথা নিয়ে আলোচনা হবে, তখন আপনি পেয়ে যাবেন সবার আগে। আজকের ভিডিও থেকে আপনার কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।